আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং রমজানে আপনাদের প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছেন। তো আপনাদের জন্য আমরা আরো একটি স্পেশাল ক্লাসের আয়োজন করেছি। বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আমরা এই প্রকৃতি প্রত্যয় নিয়ে প্রায় সময় সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, ক্লাস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। কাইন্ডলি সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কাইন্ডলি সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন ক্লাসটা বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, যেন সকল শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটি উপভোগ করতে পারি। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন, ক্লাসটা একটু মেনশন করে দেন, যেন সকল শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমরা ক্লাসটা উপভোগ করতে পারি। ওকে, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আমরা অনেক শিক্ষার্থী আছি প্রকৃতি প্রত্যয় আর সমাস দেখলে পড়তেই চাই না, প্রকৃতি প্রত্যয় আর সমাস দেখলে মনে হয় পড়তেই চাই না। কিন্তু এই টপিক্সটা থেকে খুব সহজে একটি নাম্বার থেকে দুইটি নাম্বার কিন্তু ক্যারি করা ইজি, খুবই সহজে ইজিলি এই দুইটা নাম্বার ক্যারি করা যায়। তো আমার সাথে যারা শিক্ষার্থী বন্ধুরা যুক্ত আছেন সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দেন বন্ধুদের কাছে এবং দ্রুত একটু মেনশন করে জানান যে আপনি কোন জেলা থেকে যুক্ত আছেন। বন্ধুদেরকে মেনশন করেন এবং কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমরা একটু দেখি আমাদের এই প্রকৃতি প্রত্যয় শিখতে গেলে সবার প্রথমে যে বিষয়টা শিখতে হয় সেটা হচ্ছে ধাতু। প্রথমে শিখতে হবে কি? ধাতু। আচ্ছা, আমরা ধাতু টপিক্সটা নিয়ে একটু আলোচনা করে আমরা প্রকৃতি প্রত্যয় আসছি। ধাতু কাকে বলে? ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। কাকে ধাতু বলা হয়? ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। কি বলা হয়? ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। ক্রিয়ার মূলকে কি বলা হয়? ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। তাহলে ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। তাহলে একটু দেখি এখানে কি বলা আছে। ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। এখন একটু আসি যে আমরা যে এই যে ধাতু চিহ্নটাকে আমাদের দেখবেন প্রকৃতি প্রত্যয়ের সময় এইরকম ধাতু চিহ্ন একটা থাকে। প্রকৃতি প্রত্যয়ের সময় কি থাকে? এরকম একটা ধাতু চিহ্ন থাকে। এখন একটু আমাকে বুঝতে হবে যে ধাতু আমি কেন শিখবো। কারণ আমি যখন প্রকৃতি প্রত্যয় করবো তখন আমাকে কি চিনতে হবে? ধাতু চিনতে হবে, শব্দমূল চিনতে হবে। এই ক্রিয়ার মূলকে যেমন আমরা ধাতু বলছি, আবার ক্রিয়ার মূলকে আমরা ক্রিয়ামূলও বলি। এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। ওকে, তো দেখি ক্রিয়ামূলকে ধাতু বলা হয় বা ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। এই ধাতুর জন্য শব্দের আগে এরকম একটা ধাতু চিহ্ন বা রূপ চিহ্ন আমরা প্রায় সময় দেখতে পাই। ওকে, এরপর একটু আসি। বলছে ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? একটু চিন্তা করেন, সবাই একটু বলেন তো, ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? এখানে লেখা আছে ধাতু, উপসর্গ, অনুসর্গ আর হচ্ছে প্রত্যয়। এখানে রাইট আনসার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানান। আমরা দেখতে পাচ্ছি গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছে, সিরাজগঞ্জ থেকে যুক্ত আছে, ময়মনসিংহ থেকে যুক্ত আছে। আর কে কোথা থেকে যুক্ত আছেন দ্রুত একটু আমাকে কমেন্ট করে জানান যে আর কে কোথা থেকে যুক্ত আছেন। আমাদের সাথে দেখতে পাচ্ছি মুইজ মোতাসিফ ইসলাম লিখেছে ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফিসা যুক্ত আছে আমাদের সাথে, মুসলিম আক্তার যুক্ত আছে, আলামিন যুক্ত আছে, সাজ্জাদ যুক্ত আছে। আমাদের সাথে অনেক শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো যারা যারা যুক্ত আছে সবাই একটু দ্রুত বন্ধুদেরকে একটু শেয়ার করো এবং লাভ রেক দাও, প্রচুর পরিমাণ লাভ রেক দাও। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? পরীক্ষা প্রশ্নটা আসছে,
একটু সবাই একটু দেখি, ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ক্রিয়া প্রকৃতির, এই যে ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেক নাম কি? ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেক নাম কি? ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেক নাম কি? ধাতু। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ধাতু। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ধাতু। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ধাতু। ওকে, তাহলে আমরা দ্বিতীয় একটু আসি। বলছে মৌলিক ধাতু। এখানে ধাতু আবার কত প্রকার? ধাতুর প্রকারভেদ আছে, একটু খেয়াল করি। ধাতুর প্রকারভেদ যদি আমি বলি, ধাতু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক ধাতু আর একটা হচ্ছে সাধিত ধাতু। মৌলিক ধাতু কোনগুলো? যেগুলিকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক ধাতু। মৌলিক ধাতু। তাহলে একটু দেখি, যে ধাতু আর বিশ্লেষণ করা যায় না, এখানে কি বলছে? বলছে যে ধাতুগুলো আর বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। যেমন কর, কি আছে? কর, পর, চল, এগুলো কি আর বিশ্লেষণ করা যায়? ভাঙা যায়? কোনোভাবে এগুলো ভাঙা যাবে? যাবে না। এগুলো কি আর ভাঙা যাবে? যাবে না। তার মানে কর, পর, চল এগুলো কি? এগুলো হচ্ছে মৌলিক ধাতু। এরকম আরো অনেক মৌলিক ধাতু আছে। তাহলে মৌলিক ধাতুকে কি জানা? ভাঙা যায় না। আর একটা কি আছে? সেটা হচ্ছে সাধিত ধাতু। সাধিত মানে হচ্ছে যেগুলোকে বিশ্লেষণ করা যায়। তাহলে দেখেন এখানে প্রশ্ন এখানে আছে, সাধিত ধাতু। ধাতুর নাম, ধাতু একটু খেয়াল করি, ধাতু বা নাম শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে সেগুলোকে বলা হয় সাধিত ধাতু। মানে এক কথা হচ্ছে এগুলোকে বিশ্লেষণ করা যায়, ভাঙা যায় বা বিভিন্নভাবে রূপ দেওয়া যায়। যেমন এখানে আছে বেতা। তাহলে বেতা হচ্ছে একটা নাম ধাতু, কারণ বেতের সাথে কি যুক্ত হয়েছে? বেত যোগ আপ্রত্যয় যুক্ত হয়েছে। তার মানে এগুলোকে ভাঙা যাচ্ছে। তাহলে যে শব্দগুলোকে ভাঙা যায় সেগুলোকে আমরা বলছি সাধিত ধাতু, বা যে শব্দকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, প্রকৃতিপ্রত্যয় করা যায়, সন্ধি করা যায়, সমাস করা যায়, এগুলোকে আমরা বলি সাধিত ধাতু। ওকে, এই সাধিত ধাতুর মধ্যে আবার প্রকারভেদ আছে। একটা হচ্ছে নাম ধাতু, একটা হচ্ছে প্রযোজ্য বা নিযুক্ত ধাতু, আর একটা হচ্ছে কর্ম ধাতু, আরেকটা কি আছে? কর্ম ধাতু, আরেকটা কি আছে? কর্ম ধাতু। ওকে, এগুলো আমাদের একটু শিখতে হবে। ধাতুর যেহেতু আমাদের ধাতু কাজ প্রয়োজন আছে আমাদের এই ক্লাসে, তো যদিও আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে প্রকৃত প্রত্যয়, আমি বেসিক যতটুকু লাগে আমরা ততটুকু এখান থেকে ধাতুটা আমরা শিখে নিব। ওকে, সাধিত ধাতু এই যে তিন প্রকার আমি বলছি, নাম ধাতু, প্রযোজ্য ধাতু, আর একটা হচ্ছে কর্মবাচ্য ধাতু। ওকে, আমরা এগুলো নিয়ে প্রয়োজনে আমরা ক্লাস শেষে আবার আলোচনা করব। এরপর আসে সংযোগ ধাতু বা যৌগিক ধাতু। সংযোগ ধাতু বা যৌগিক ধাতু কি? যেগুলো দিয়ে কি করে? সংযোগ করা হয়, যোগ করা হয়, সেগুলোকে বলা হয় সংযোগ ধাতু। যেমন দেখবেন শব্দের শেষে যে বিশেষ্য বা বিশেষণের শেষে, ধনাত্মক শব্দের শেষে এখানে কি থাকে? বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পরে দে, পা, খা, ছাড় এই শব্দগুলো যুক্ত হয়, বা এই শব্দাংশগুলো যুক্ত হয়ে কি হয়? আমাদের এই সংযোগ ধাতুগুলো তৈরি হয়। এরপর একটু আসে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। নাম প্রকৃতি বা প্রাতিপদিক কোনটা? নাম প্রকৃতি বা প্রাতিপদিক এইগুলো কোনটা আমরা একটু পরে আমরা আলোচনা করি। আমাদের মূলত এগুলো এখন একটু পর লাগবে। আমাদের ধাতুটা আমরা একটু ক্লিয়ারিফাই করি। একটু খেয়াল করি, প্রথমে আমি আসি ধাতুতে। সবাই একটু খেয়াল করি, আমাদের এই ছকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটা পারলে আপনার জন্য ধাতু ক্লিয়ার হবে। ছকটা পারলে আপনার জন্য ধাতু ক্লিয়ার হবে। ছক না পারলে আপনার জন্য ধাতু কঠিন হয়ে যাবে। আমাদের সাথে ইংরেজির মাহবুব স্যার যুক্ত আছেন, লিখেছেন নায়ক স্যার, আরেক নায়ক। ওকে, ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তা আমরা একটু আসি যে আমরা বললাম প্রকৃতি প্রত্যয়। টপিক্সের নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আমরা এটাই মূলত পড়বো। আমরা এর আগে ধাতুটার সাথে হালকা একটু পরিচয় হয়েছে, আরো একটু গভীরভাবে পরিচিত হব আমরা এই ক্লাসের মাঝখানে। প্রথমে আমরা দেখি এখানে আছে চলন্ত একটা শব্দ আছে, চলন্ত একটা শব্দ, ঢাকাই একটা শব্দ। চলন্ত একটা শব্দ, ঢাকাই একটা শব্দ। চলন্ত একটা শব্দ, ঢাকা একটা শব্দ। ওকে, আপনার দেরি হয় না? ফাতেমা আক্তার লিখেছে স্যার দেরি হয়ে গেল। দেরি হয় না, একদম এখান থেকে ক্লাসটা শুরু হবে। এতক্ষণ যা বলছি এগুলো ছিল এই ক্লাসেরই একটা পার্ট, অংশ। ওকে, একটু খেয়াল করি চলন্ত। তাহলে চলন্তটা কি? চলন্তটা হচ্ছে, এটা যদি আমি ভাঙি তাহলে আমরা বেসিক্যালি পাই চল যোগ অন্ত। চল যোগ অন্ত। তারপর সেই ঢাকাই বাংলাদেশের রাজধানী। তাহলে আমি এখানে লিখব ঢাকা যোগ আই। ঢাকা যোগ আই হয়েছে কি? ঢাকাই বাংলাদেশের রাজধানী। ঢাকাই বাংলাদেশের রাজধানী। ঢাকা যোগ আই, ঢাকাই। আর চল যোগ অন্ত হয়েছে কি? চলন্ত। এখন একটু শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে একটু খেয়াল করেন, এখানে এই ঢাকাই শব্দে, ঢাকাই, এখানে একটু খেয়াল করি, এই ঢাকাই আর বাংলাদেশের রাজধানী বা চলন্ত ট্রেন বা চলন্ত আমরা ধরলাম। এই যে প্রথম অংশটা আছে, এই প্রথম অংশটাকে বলা হয় প্রকৃতি। প্রথম অংশটাকে কি বলা হয়? প্রকৃতি। আর শেষের যে অংশটুকু আছে এটাকে বলা হয় প্রত্যয়। এটাকে কি বলা হয়?
প্রত্যয়। তাহলে আমরা দেখলাম প্রকৃতি প্রত্যয়, আমাদের টপিক্সের নাম হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। তাহলে আমাদের এখানে বিশ্লেষণ করলে শুরুতে যে টপিক্সটা থাকে শুরুটার নাম হচ্ছে প্রকৃতি, শেষেরটার নাম হচ্ছে প্রত্যয়। শেষেরটার নাম কি? প্রত্যয়। ওকে, একটু খেয়াল করি প্রকৃতি প্রত্যয়। তাহলে একটু প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার। প্রকৃতি হচ্ছে দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে ক্রিয়া প্রকৃতি, দুই নম্বরে হচ্ছে নাম প্রকৃতি। এক নম্বর হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর এক নম্বর হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কোনগুলা? যে প্রকৃতি দ্বারা কাজ করা বোঝায়, যে প্রকৃতি দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়, তাকে আমরা বলি ক্রিয়া প্রকৃতি। তাকে আমরা কি বলি? ক্রিয়া প্রকৃতি। যে প্রকৃতি দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা বলছি ক্রিয়া প্রকৃতি। তাহলে একটু খেয়াল করি, এখানে লেখা আছে চল। তাহলে চল দ্বারা আমরা কি বোঝায়? কাজ বোঝায়। কি বোঝায়? কাজ বোঝায়। যেহেতু কাজ বোঝায় তার মানে চল এটা কি প্রকৃতি? যেহেতু কাজ বোঝায় তাহলে এটা কি প্রকৃতি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা কি প্রকৃতি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এখন একটু আসি, নাম প্রকৃতি কোনটা? নাম প্রকৃতি হচ্ছে যে প্রকৃতি দ্বারা নাম বোঝায়, যে প্রকৃতি দ্বারা কি বোঝায়? কোনো নাম বোঝায়। প্রকৃতি দ্বারা যদি কোনো নাম বোঝায় তাকে বলা হয় নাম প্রকৃতি। তাহলে একটু খেয়াল করে, এখানে লেখা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী বা ঢাকাই বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকাটা কি? ঢাকাটা হচ্ছে এখানে নাম। ঢাকাটা কি? এখানে নাম। ঢাকাটা কি? নাম। তার মানে এটা যেহেতু প্রকৃতি তাহলে এটা কি হবে এখন? নাম প্রকৃতি। তাহলে আমরা দেখলাম প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা হচ্ছে নাম প্রকৃতি। এখন একটু আসি ক্রিয়া প্রকৃতি কোনগুলো? ক্রিয়া প্রকৃতি হচ্ছে যে প্রকৃতি দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে। আবার অজানা কঠিন শব্দ এটাকে আমরা ক্রিয়া প্রকৃতি বলি। একটু খেয়াল করি, এই ক্রিয়া প্রকৃতির আরো কিছু নাম আছে। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ক্রিয়ার মূল। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ক্রিয়ার মূল। ক্রিয়া প্রকৃতির এক নাম কি? ক্রিয়ামূল। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ধাতু। সেটা কি? ধাতু। তাহলে ধাতুর একটা চিহ্ন থাকবে না? এটা হচ্ছে ধাতু চিহ্ন। তাহলে ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু চিহ্ন। ক্রিয়া প্রকৃতির আরেক নাম কি? ধাতু চিহ্ন। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু বা ক্রিয়ার মূল। এখন একটু আসি, এটার নাম হচ্ছে নাম প্রকৃতি। তাহলে নাম প্রকৃতির আরো কিছু নাম আছে কিনা? অবশ্যই আছে। যে প্রকৃতি দ্বারা নাম বোঝায় তাকে বলা হয় নাম প্রকৃতি। নাম প্রকৃতির এক নাম হচ্ছে শব্দমূল। নাম প্রকৃতির এক নাম কি? শব্দমূল। নাম প্রকৃতির এক নাম হচ্ছে শব্দমূল বা প্রাতিপ্রদিক। নাম প্রকৃতির এক নাম হচ্ছে শব্দমূল বা প্রাতিপ্রদিক। ওকে, তাহলে আমরা একটু আসি, যে এখানে আছে ক্রিয়া প্রকৃতি পাইলাম, আমরা নাম প্রকৃতি পাইলাম। এখন একটু আসি, এগুলোকে বলা হয় প্রত্যয়। এগুলোকে কি বলা হয়? প্রত্যয়। এগুলোকে বলা হয় প্রত্যয়। কি বলা হয়? প্রত্যয়। তাহলে প্রত্যয় কত প্রকার? প্রত্যয় আবার দুই প্রকার। প্রত্যয় আবার কত প্রকার? দুই প্রকার। প্রত্যয় কত প্রকার? দুই প্রকার। তাহলে প্রত্যয় দুই প্রকার কি কি? একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়। দুই নম্বরে হচ্ছে তদ্ধিত প্রত্যয়। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা নাম কি? তদ্ধিত প্রত্যয়। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা নাম কি? তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়, একটা নাম কি? তদ্ধিত প্রত্যয়। এই যে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা বসে এটাকে বলা হয় কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় বসে তাকে কি বলা হয়? কৃত প্রত্যয়। আর এই নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা বসে এটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। কি বলা হয়? বলা হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় বসে তাকে কি বলা হয়? তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। এখন একটু খেয়াল করি, এটা যদি ক্রিয়া প্রকৃতি হয় আর এটা যদি কৃত প্রত্যয় হয়, তাহলে ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় মিলে, দুইটা মিলে কি হয়? এই যে চল যোগ অন্ত মিলে চলন্ত হয়। তাহলে এই ক্রিয়া প্রকৃতি আর কৃত প্রত্যয় দুইটা মিলে কি হবে? ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় দুইটা মিলে হবে কৃদন্ত পদ। কি হবে? কৃদন্ত পদ। তাহলে ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় দুইটা মিলে যে পদটা হবে সেটাকে বলা হয় কৃদন্ত পদ। কি বলা হয়? কৃদন্ত পদ। আবার এখানে দেখি আমরা নাম প্রকৃতি আছে,
এখানে আছে তদ্ধিত প্রত্যয়, তাহলে নাম প্রকৃতি আর তদ্ধিত প্রত্যয় মিলে যে পদটা হয়েছে সেটাকে বলা হয় তদ্ধিতান্ত পদ। তাকে কি বলা হয়? তদ্ধিতান্ত পদ। কি বলা হয়? তদ্ধিতান্ত পদ বলা হয়। তদ্ধিতান্ত পদ বলা হয়। এই চ্যাপ্টারটা হার্ড লাগলে একটু বন্ধুদেরকে একটু শেয়ার করেন, শেয়ার করে আপনি নিজেও ক্লাসটা উপভোগ করেন এবং বন্ধুদেরকে একটু ক্লাসটি করার সুযোগ করে দেন। ওকে, তাহলে আমরা একটু দেখি আমাদের বেসিক বিষয়টা হচ্ছে এইখানে। বেসিক বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমাদের এই চ্যাপ্টার একদম ইজি হবে। যদি আমরা বেসিক বিষয়টা না বুঝি তাহলে আমাদের জন্য কঠিন হবে। আমি আবার বলছি, ক্রিয়া প্রকৃতি কৃত প্রত্যয়, এটা হচ্ছে নাম প্রকৃতি তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি কাকে বলে? যে প্রকৃতি দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে, আর যে প্রকৃতি দ্বারা কোনো নাম বোঝায় তাকে নাম প্রকৃতি বলে। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় বসে তাকে বলা হয় কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় বসে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। ওকে, ক্রিয়া প্রকৃতি আর কৃত প্রত্যয় মিলে যে পদটা হয় তাকে বলা হয় কৃদন্ত পদ, আর নাম প্রকৃতি আর তদ্ধিত প্রত্যয় মিলে যে পদটা হয় তাকে বলা হয় তদ্ধিতান্ত পদ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এরপর একটু আসি, ক্রিয়া প্রকৃতির আগে এরকম একটা ধাতু চিহ্ন বসে। কি বসে? ধাতু চিহ্ন বসে। কারণ আমরা জানি ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, ক্রিয়ামূল বা ধাতু। তাহলে এখানে একটা হসন্ত বা হলন্ত চিহ্ন বসে, হলন্ত বা হসন্ত চিহ্ন বসে। আমরা একটু পরে আলোচনা করব কোথায় কোথায় হসন্ত বা হলন্ত চিহ্ন বসে। মূলত ক্রিয়া প্রকৃতির পরে যদি ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল থাকে, কোনো কার না থাকে, সেক্ষেত্রে সেখানে হসন্ত বা হলন্ত চিহ্ন বসে। এই চিহ্নটার নাম হচ্ছে হস অথবা হসন্ত অথবা হলন্ত, এই তিনটা বলেই বলা হয়। স্যার বাংলা প্রত্যয় বুঝান? হ্যাঁ বুঝাচ্ছি ভাইয়া, একটু অপেক্ষা করেন, প্রত্যয় বুঝাচ্ছি। এই যে প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এই দুইটা আগে শিখেন। ওকে, থ্যাংক ইউ। আগে তিনবার করছি এই টপিকটা, এখন ইজি লাগে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলিশা, থ্যাংক ইউ। ওকে, জরিন লিখেছে স্যার অনেক ভালো ক্লাস নেন, থ্যাংক ইউ। আমি চেষ্টা করি আপনাদের জন্য একটু সহজভাবে যেন ক্লাসটা আপনাদের বোধগম্য হয়, এর জন্য আমি একটু চেষ্টা করি। ওকে, আমরা একটু দেখি তাহলে আমরা কি কি বললাম। ক্রিয়া প্রকৃতি কৃত প্রত্যয় আমরা এগুলো একটু চিনলাম। এখন একটু আসি হসন্ত। হসন্ত এই চিহ্নটা, এইটাকে বলা হয় হস ও বলা হয়, অনেক জায়গায় হস বলে, হস। তাহলে চিহ্নটা কিরকম? চিহ্নটা হচ্ছে এইরকম রেফের মতো, শব্দের শেষের দিকে আমরা বসে। যেমন আমরা যে বলছিলাম চল যোগ অন্ত, তাহলে চল শব্দের শেষে এখানে কি বসছে? হস বসছে বা হসন্ত বসছে। এই চিহ্নটার নাম হচ্ছে হস, আবার অনেক জায়গায় বলে হসন্ত বা হলন্ত চিহ্ন। এই চিহ্নটার নাম হচ্ছে হসন্ত চিহ্ন, হসন্ত অথবা হস চিহ্ন, হসন্ত অথবা হস চিহ্ন, হসন্ত অথবা হস চিহ্ন। এখন একটু খেয়াল করি হসন্ত অথবা হস চিহ্ন, এখানে হসন্ত অথবা হস চিহ্ন কোথায় বসে? হসন্ত অথবা হস চিহ্ন মূলত প্রকৃতি প্রত্যয়ের বেলায়, এই প্রকৃতি প্রত্যয়ে ক্রিয়া প্রকৃতির শেষে ব্যঞ্জন বর্ণ থাকলে এবং শেষে যদি কার চিহ্ন না থাকে, তাহলে হসন্ত বসে। তাহলে কি বললাম? ক্রিয়া প্রকৃতির শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকলে, ক্রিয়া প্রকৃতির সাথে ব্যঞ্জন বর্ণ থাকলে যদি সেখানে কার চিহ্ন না থাকে, সেক্ষেত্রে সেখানে কি বসে? হসন্ত বা হলন্ত চিহ্ন
বসে, হসন্ত বা হলন্ত চিহ্ন বসে। ওকে, সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, একটু খেয়াল করি। তাহলে দেখি আমাদের এখানে বলছে যে ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হলে যে নতুন শব্দটি গঠন হয় তাকে কি বলা হয়। তার মানে ধাতুর সঙ্গে বলছে কৃৎ প্রত্যয়। তাহলে আমরা বলছিলাম চল, এটা হচ্ছে একটা ধাতু, আর এখানে বলছি আমরা অন্ত। তাহলে চলটা ছিল কি? চলটা ছিল মূলত ক্রিয়া প্রকৃতি বা ধাতু। চলটা কি ছিল? চলটা মূলত ছিল ক্রিয়া প্রকৃতি অথবা তার আরেক নাম ছিল কি ক্রিয়ার মূল বা ধাতু। ক্রিয়ার মূল বা ধাতু। তাহলে ক্রিয়ামূলের সাথে কি বলছে? কৃৎ প্রত্যয় যুক্ত হলে, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। এটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে ক্রিয়ামূলের সাথে যদি কৃৎ প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ামূলের সাথে যদি কি যুক্ত হয়? কৃৎ প্রত্যয় যুক্ত হয়, তাহলে চল যোগ অন্ত মিলে কি হয়? চল যোগ অন্ত মিলে হয় চলন্ত। এই চলন্তটাকে কি বলা হয়? এই চলন্তটাকে বলা হয় যে ক্রিয়া প্রকৃতি প্লাস কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি প্লাস কৃৎ প্রত্যয় মিলে যেটা হয় সেটাকে বলা হয় কৃদন্ত পদ। কি বলা হয়? কৃদন্ত পদ। কি বলা হয়? কৃদন্ত পদ বলা হয়। তাহলে ক্রিয়া প্রকৃতি প্লাস কৃৎ প্রত্যয় মিলে কি হয়? কৃদন্ত পদ। আর নাম প্রকৃতি প্লাস তদ্ধিত প্রত্যয় মিলে কি হয়? তদ্ধিতান্ত পদ। তদ্ধিতান্ত পদ। তাহলে এখানে দেখি অপশনগুলো কি আছে। প্রকৃতি, তো কৃদন্ত শব্দ, তদ্ধিত প্রত্যয়, ক্রিয়া প্রকৃতি। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে দেখছি কৃদন্ত শব্দ। শব্দ আর পদ একই। শব্দ আর পদ একই। জাস্ট শব্দ পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলা হয়। তার মানে যেটাই শব্দ সেটাই পদ। জাস্ট একটা বাক্যে ব্যবহৃত হয় আর একটা সিঙ্গেল ব্যবহৃত হয়। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কৃদন্ত পদ। কৃদন্ত পদ। ওকে, এরপর একটু আসি, দেখি ধাতুর শেষে ড্যাশ যুক্ত হলে তা ক্রিয়াপদ হয়। ধাতুর শেষে কি যুক্ত হলে সেটা ক্রিয়াপদ হয়? ধাতুর শেষে ড্যাশ যুক্ত হলে সেটা ক্রিয়াপদ হয়। সেটা কি যুক্ত হলে? সবাই একটু কমেন্ট করে জানান তো। ধাতুর শেষে কি যুক্ত হলে সেটাকে ক্রিয়াপদ বলে? ধাতুর শেষে কি যুক্ত হলে, ধাতুর শেষে কি যুক্ত হলে সেটাকে ক্রিয়াপদ বলে? সবাই একটু বলেন। উপসর্গ, অনুসর্গ, প্রত্যয় না বিভক্তি? তাহলে ধাতু কি ছিল? ধাতু ছিল এই যে চল ছিল একটা ধাতু। তাহলে ধাতু শেষে এখানে যেটা বসে সেটার নাম কি? এই যে অন্ত লিখলাম, আমি লিখলাম অন্ত। তাহলে এই অন্তটার নাম কি ছিল? একটু আগে আমি বলছি। এটা যদি ধাতু হয়, চল যদি ধাতু হয়, তাহলে এটা কি? এটা যদি প্রকৃতি হয় তাহলে এটা কি? এটা কি হবে? এটা কি হবে? যদি এটা প্রকৃতি হয়, তাহলে এই প্রকৃতির আরেক নাম কি? ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু বা ক্রিয়ার মূল। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে যে যেটা বসে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। সেটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। যেহেতু এখানে কৃৎ প্রত্যয় নাই, আছে কি? শুধু প্রত্যয় আছে, তাহলে এটাই রাইট অ্যান্সার। এটাই রাইট অ্যান্সার। সবাই একটু কমেন্ট করে এটা কি হবে? রাইট অ্যান্সার। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় বসে, যেটা বসে সেটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে ধাতুর শেষে যেটা বসে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রত্যয়। সেটার নাম কি? প্রত্যয়। প্রত্যয়। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এই প্রশ্নটা সবাই কি ক্লিয়ার? প্রশ্নটা সবাই কি ক্লিয়ার? ওকে, ফাইন। এরপর একটু আসি, দেখি বলা আছে যে ধাতু শব্দটির যথার্থ পরিচয় কোনটি? ধাতু শব্দটির যথার্থ পরিচয় কোনটি? ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে? পদের প্রধান অংশকে ধাতু বলে, বাক্যের অবিভাজ্য অংশকে ধাতু বলে, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, ধ্বনির ক্ষুদ্রতম অংশকে ধাতু বলে? সবাই একটু আমাকে বলেন তো এখানে কোনটা হবে রাইট অ্যান্সার? 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করেন, 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? দ্রুত একটু কমেন্ট করে জান 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে?
তাহলে একটু দেখি ধাতু শব্দটির যথার্থ পরিচয় কোনটি। ধাতু শব্দটির যথার্থ পরিচয় কোনটি? ধাতু শব্দটির যথার্থ পরিচয় কোনটি? আমরা জানি এই ধাতুর কয়টা নাম? 3টা নাম আছে। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা হচ্ছে ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল, আরেকটা হচ্ছে ধাতু। তাহলে এই ক্রিয়া প্রকৃতির কয়টা নাম? 3টা নাম। ক্রিয়া প্রকৃতির কয়টা নাম? 3টা নাম। তাহলে বলছে ধাতু শব্দটির সাথে যথার্থ পরিচয় কোনটি? ক্রিয়ার মূল অংশকে কি বলা হয়? ধাতু বলা হয়। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ক্রিয়ামূল। রাইট অ্যান্সার কি হবে? ক্রিয়ামূল। বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা 2009-তে প্রশ্নটা আসছে। তাহলে আমরা সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে ফাইন। এরপর একটু আসি, বলছে তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয়? আচ্ছা, তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয়? আমাদের প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। প্রত্যয় কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়, আরেকটা কি? আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই কৃত প্রত্যয় কার সাথে বসে? কৃত প্রত্যয় কার সাথে বসে? কৃত প্রত্যয় বসে ক্রিয়া প্রকৃতির সাথে। কৃত প্রত্যয় কার সাথে বসে? কৃত প্রত্যয় বসে ক্রিয়া প্রকৃতির সাথে। কৃত প্রত্যয় বসে কার সাথে? ক্রিয়া প্রকৃতির সাথে। আর তদ্ধিত প্রত্যয় বসে কার সাথে? সেটা বসে নাম প্রকৃতি বা শব্দমূলের সাথে। নাম প্রকৃতি বা শব্দমূলের সঙ্গে। শব্দমূলের সঙ্গে। তাহলে একটু খেয়াল করে এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? তাহলে নাম প্রকৃতি, এখানে তদ্ধিত প্রত্যয় কার সাথে বসে? তদ্ধিত প্রত্যয় বসে নাম প্রকৃতির সঙ্গে। তার মানে রাইট অ্যান্সার হবে অপশন ঘ। রাইট অ্যান্সার কি হবে? অপশন ঘ। রাইট অ্যান্সার কি হবে? অপশন গ। ক্লিয়ার? ওকে, একটু আসি। বলছে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? 48তম বিসিএস আসছে প্রিলিমিনারিতে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশ, ক্রিয়াপদের মূল অংশ, ক্রিয়াপদের মূল অংশ কি? ক্রিয়াপদের আরেক নাম হচ্ছে ধাতু। আরেক নাম কি? ধাতু। তাহলে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? বিভক্তি শব্দ ধাতু পদ কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? বলেন তো শিক্ষার্থীরা, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। কি বলা হয়? ধাতু বলা হয়। ধাতু বলা হয়। এখন একটু আমরা প্রকৃতি শিখবো। তাহলে আমরা এখন বেসিক ক্লিয়ার, এখন আমরা একটু প্রকৃতি শিখবো। আমরা এখন একটু প্রকৃতি শিখবো। প্রকৃতি। ওকে, এখন প্রথমত হচ্ছে এখানে একটু দেখেন লেখাগুলো জুম করে বোঝা যাচ্ছে কিনা। বলা সংক্রান্ত যে সকল প্রকৃতি আছে সেখানে বচ হয়। বলা সংক্রান্ত প্রকৃতিতে কি হয়? বচ হয়। যেমন আছে বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, উক্ত, উক্তি, বাক্য। এই যে উক্ত, উক্তি, এই দুইটা নিয়ে আমাদের সমস্যা হয়। এই উক্ত শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বচ যোগ তি, হবে কি? উক্তি। তাহলে বলা সংক্রান্ত, যেহেতু এগুলো বলা সংক্রান্ত, তার মানে বলা সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় বচ। দেখা সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় দৃশ। দেখা সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয়? দৃশ। যেমন দর্শন, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্ট, দৃষ্টান্ত, দৃষ্টব্য এবং দর্শী। তাহলে কি? দেখা সংক্রান্ত। এরপর বলছে শোনা সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় শ্রু। শোনা সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয়? শ্রু। যেমন আছে শ্রব্য, শ্রবণ, শ্রবণীয়, শ্রাব্য, শ্রাবণ, শ্রোতা, শ্রুতি, শ্রোত্র, শ্রোত্রী, এগুলো কি? শোনা সংক্রান্ত। আমরা বলছি পড়া সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় পঠ। পড়া সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয়? পঠ হয়। যেমন পাঠক, পাঠ্য, পঠন, পঠনীয়, পঠিতব্য, এগুলো হচ্ছে পড়া সংক্রান্ত প্রকৃতিতে হয় পঠ। তারপর বলছি চলা সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় চল। চলা সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয়? চল। যেমন চালক, চালন, চলনীয়, চলন্ত, চৈষ্ণু, চরিতব্য, চলমান, চলা, চলিত, এগুলো হচ্ছে চল হয়। রাধা সংক্রান্ত, রান্না বাড়া সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় পচ। যেমন পাচ্য, পাচন, পাচক, পাচক, পাচিত, পাক, এগুলো প্রকৃতিতে কি হয়? পচ হয়।
এবার দেখি যাওয়া সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয়, যাওয়া সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় গম, যাওয়া সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয় গম, যেমন গমন, গন্তব্য, গত, বিগত, গতি, গামী, এগুলো কি এগুলোর প্রকৃতিতে সবসময় হবে গম। মন সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় মন, মন সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয় মন, যেমন মন, মনু, মনুনি, মনিত, মনতব্য, এগুলো মন্তব্য, এগুলোতে কি হবে সবসময় মন হয়। করা, কোনো কাজ করা সংক্রান্ত, করা সংক্রান্ত প্রকৃতিতে হয় ক্রি, করা সংক্রান্ত প্রকৃতিতে কি হয় ক্রি, যেমন করণ, করণীয়, কর্তব্য, কর্তা, কর্তৃ, কর্ম, কার্য, কারক, কর্তৃ, কৃতি, ক্রিয়া, এগুলোতে হবে ক্রি। তারপর দেখি ধরা সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় দ্রি, ধরা সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয় দ্রি, যেমন দর, দরণ, দরণী, ধরণী, ধর্তৃ, ধর্ম, এগুলোতে কি হবে দ্রি হয়। সৃষ্টি করা সংক্রান্ত প্রকৃতিতে হয় সৃজ, মনে রাখবেন সৃষ্টি করা সংক্রান্ত প্রকৃতিতে হয় সৃজ, যেমন সৃষ্টি, সৃষ্টা, সৃষ্ট, সৃষ্টব্য, এগুলোতে হয় সৃজ, 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 এখানে একটা হসন্ত হবে, এখানে একটা হসন্ত হবে, সৃজ, সৃজ। তাহলে আমাদের এগুলো কি সবগুলো ছিল প্রকৃতি, এগুলো কি প্রকৃতি, প্রকৃতি। সবাই একটু নোট করে নেন অথবা স্ক্রিনশট দিয়ে নেন। আমি একটু সরে দাঁড়াইলাম, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে জুম দিয়ে আপনারা দেখতে পারেন। এসএস ডান, মানে স্ক্রিনশট ডান, সবাই একটু বলেন তো স্ক্রিনশট ডান। 1 2 3, ওকে, সবার এসএস ডান। আমরা পরের স্লাইডে যাই। এরপরে আছে দেখেন, বলছে স্মৃতি সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় শ্রী, স্মৃতি সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয় শ্রী। ভোগ করা সংক্রান্ত সকল প্রকৃতিতে হয় ভুজ, তবে ভাগ করা সংক্রান্ত প্রকৃতিতে আবার ভজ হয়। আবার দেখি জয় করা সংক্রান্ত প্রকৃতিতে হয় জি, আর ভয় করা সংক্রান্ত প্রকৃতিতে হয় ভি। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন, জয় আর হচ্ছে ভয়, জয় আর হচ্ছে ভয়, এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। জয় করা হলে হবে জি, আর ভয় করা হলে হবে ভি। তারপরে দেখেন পথ দেখানো সংক্রান্ত প্রকৃতিতে হয় নি, নায়ক, নেতি, নেত্রী। তারপর একটু খেয়াল করেন কেনা সংক্রান্ত প্রকৃতিতে হয় কি, কেনা সংক্রান্ত, কেনাকাটা, এই যে আমরা কেনাকাটা করে নেই, কেনাকাটা সংক্রান্ত প্রকৃতিতে হয় ক্রি, কেনাকাটা সংক্রান্ত প্রকৃতিতে কি হয় ক্রি, কেনাকাটা সংক্রান্ত প্রকৃতিতে কি হয় ক্রি, ক্রি। কোনো কিছু মোচন করা, মোচন করা সংক্রান্ত প্রকৃতিতে হয় মুচ, মোচন করা সংক্রান্ত প্রকৃতিতে কি হয় মুচ। যুদ্ধ করা সংক্রান্ত একটু খেয়াল করি, যুদ্ধ করা সংক্রান্ত প্রকৃতিতে হয় যুদ্ধ, যুদ্ধ করা সংক্রান্ত প্রকৃতি কি হয় যুদ্ধ। পূজা, পূজা সংক্রান্ত প্রকৃতিতে হয় পূজ, পূজা সংক্রান্ত সকল প্রকৃতিতে কি হয় পূজ। যুক্ত, কোনো কিছু যুক্ত করা, অ্যাড করা, যুক্ত করা সংক্রান্ত প্রকৃতিতে হয় যুজ, যুক্ত করা সংক্রান্ত প্রকৃতিতে কি হয় যুজ। যারা যারা অ্যাসেস নেবেন দ্রুত একটু অ্যাসেস নিয়ে নেন, মানে স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটু এই নতুন পেজটা স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত দ্রুত। 1 2 3, 1 2 3, ডান। ওকে, তাহলে আমরা একটু দেখি, এখন একটু আসি কৃৎপ্রত্যয়। কৃৎপ্রত্যয়ের মধ্যে কিছু আছে পরিবর্তনীয় কৃৎপ্রত্যয়, কিছু আছে অপরিবর্তনীয় কৃৎপ্রত্যয়। আমরা একটু অপরিবর্তনীয় কৃৎপ্রত্যয়গুলো আগে দেখি। দেখেন এগুলো পরিবর্তন হয় না, শব্দে যদি এই যে প্রত্যয়গুলোতে কৃৎপ্রত্যয় যদি আমাদের এরকম আরই থাকে তাহলে আমাদের আরই হয়, অন্ত থাকলে অন্তই হয়, না বা অনা থাকলে না বা অনাই হয়, অনীয় থাকলে অনীয়ই হয়, তব্য থাকলে তব্যই হয়, উক থাকলে উক হয়, ত থাকলে ট থাকলে বা দ থাকলে ত অথবা কয়ত হয়, তি থাকলে জাস্ট এটার মতোই রসিকার হবে, অ্যাড হবে, বর থাকলে বরই হয়, ইষ্ণু থাকলে ইষ্ণুই হয়, জফলা থাকলে জ হয়, রফলা থাকলে র হয়। এতটুকু আগে দেখেন, এতটুকু দেখেন। এরপর একটু আসি, বলছি কৃৎপ্রত্যয়, পরিবর্তনীয় কৃৎপ্রত্যয়, এগুলো হচ্ছে পরিবর্তনীয়, এগুলো পরিবর্তন হয়ে যায়, একটা থাকলে আরেকটা হয়ে যায়, একটা থাকলে কি হয়ে যায় আরেকটা হয়ে যায়। যেমন আমার সাথে বলেন অক থাকলে নক হয়, অন থাকলে অনট। আমার সাথে বলেন, আমি যখন অফলাইনে যখন ক্লাস নিই তখন আপনাদেরকে এইভাবে পড়াই, অক থাকলে নক হয়, অন থাকলে অনট, অয় থাকলে অল হয়, মান থাকলেই সানজ, অয় থাকলে অন হয়, মান থাকলেই সানজ, ইত থাকলে ত হয়, তা থাকলে ত্রিচ, ই থাকলে ইন হয়, এও থাকলে অন্তস্তীয়। আমি মূলত এইভাবে পড়াই অফলাইনে। যেমন দেখেন অক থাকলে নক হয়, অন থাকলে অনট, অয় থাকলে অল হয়, মান থাকলেই সানজ,
ইতো থাকলে ত হয়, তা থাকলে ত্রিচ, ই থাকলে ইন হয়, ই থাকলে ইন হয়, ই থাকলে ইন হয়, এও থাকলে অন্তস্থীয়, ই থাকলে ইন হয়, এও থাকলে অন্তস্থীয়, ই থাকলে ইন হয়, এও থাকলে অন্তস্থীয়। তাহলে একটু খেয়াল করি, আছে দর্শক, কি আছে দর্শক, দর্শক কি দেখা সংক্রান্ত বিষয়, দেখা সংক্রান্ত প্রকৃতিতে হয় দৃশ, আর শব্দের শেষে আছে অক, শব্দের শেষে আছে কি অক, দর্শক, তাহলে অক থাকলে কি হবে নক হবে। যেমন আছে কারক, তাহলে কারক শব্দের প্রকৃতিপত্র কি হবে, কারক শব্দের প্রকৃতিপত্র, কারক কি করা সংক্রান্ত বিষয়, তাহলে করা সংক্রান্ত বিষয় হলে প্রকৃতি হবে ক্রি, করা সংক্রান্ত প্রকৃতিতে কি হবে ক্রি, আর শব্দের শেষে অক থাকলে কি হবে, অক থাকলে হবে নক, তাহলে ক্রি যুগ নক হবে কি কারক। আছে পাঠক, পাঠক, তাহলে পাঠক কি পড়া সংক্রান্ত না, তাহলে আমরা লিখবো পঠ, পাঠ, দেখবি খেয়াল করি পড়া সংক্রান্ত, তাহলে পাঠ যোগ অক, অক থাকলে হবে নক, হবে কি পাঠক। আমি বললাম চালক, চালক কি হবে চলা সংক্রান্ত প্রকৃতি, যেমন চলা সংক্রান্ত প্রকৃতিতে হয় চল, চল যোগ চল যোগ হবে নক, অক আছে তাই হবে নক, ক্ষেত্র বিশেষে অকও থাকে, ঠিক আছে কোনো সমস্যা নাই, তাহলে হবে চল যোগ নক। যেমন আছে বচন, বচন কি বলা সংক্রান্ত প্রকৃতি, বলা সংক্রান্ত প্রকৃতিতে হয় বচ, আর শব্দের শেষে অন থাকলে হবে অনট অথবা অন, দুইটাই হয় অনট অথবা অন, তাহলে বচ যোগ অনট হবে কি বচন। আছে দর্শন, দর্শন মানে হচ্ছে দেখা, তাহলে আমরা বলছিলাম দেখা সংক্রান্ত প্রকৃতিতে হয় দৃশ, দেখা সংক্রান্ত প্রকৃতিতে কি হয় দৃশ, তাহলে আমরা এখানে লিখবো দৃশ, কি লিখবো দৃশ, আর শব্দের শেষে কি আছে অন আছে, তার শব্দের শেষে দর্শন, অন থাকলে কি হয় অনট হয়, তাহলে এখানে আমরা লিখবো দৃশ যোগ অনট, দৃশ যোগ অনট, দৃশ যোগ অনট হবে কি দর্শন। আছে শ্রবণ, কি আছে শ্রবণ, তাহলে শ্রবণ শব্দের প্রকৃতিপত্র কি হবে, শ্রবণ হচ্ছে শোনা সংক্রান্ত প্রকৃতিতে, শোনা সংক্রান্ত প্রকৃতিতে হয় শ্রু, শোনা সংক্রান্ত প্রকৃতিতে কি হয় শ্রু, আর শব্দের শেষে বন থাকলে, শব্দের শেষে কি থাকলে অন, শ্রবণ, তাহলে অন থাকলে এখানে কি হবে, এখানে হবে অনট, এখানে কি হবে অনট, অনট শ্রবণ, ওকে শ্রুযোগ অনট, শ্রুযোগ অনট হবে শ্রবণ। আছে চলন, আছে কি চলন, তাহলে চলন শব্দের প্রকৃতিপত্র কি হবে, চলন শব্দের প্রকৃতিপত্র হবে চলা সংক্রান্ত, যেহেতু তাহলে চলা সংক্রান্ত প্রকৃতি হলে হবে চল, চল চলা সংক্রান্ত প্রকৃতিতে হয় চল, একটু আগে আমরা পড়াইছি চলা সংক্রান্ত প্রকৃতিতে হয় চল, আর শব্দের শেষে অন থাকলে কি হবে, অন থাকলে হবে অনট, অন থাকলে হবে অনট। আছে মনন, তাহলে মন সংক্রান্ত প্রকৃতি কি হয় মন, আর শব্দের শেষে অন থাকলে অনট। আছে মরণ, মরণ শব্দের প্রকৃতি করতে হবে মৃযোগ অনট, মৃযোগ অনট। সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, ওকে। এরপর একটু আসি, আসছে শব্দের শেষে অয় থাকলে অল হয়, অয় থাকলে কি হয় অল হয়, যেমন আছে ক্ষয়, কি আছে ক্ষয়, তাহলে খিযুগ ও অথবা অল। আমরা যদি বলি ভয়, কি বললাম ভয়, তাহলে ভয় করা সংক্রান্ত প্রকৃতিতে কি হয় ভয় করা সংক্রান্ত, জয় করা সংক্রান্ত প্রকৃতিতে হয় জি, আর ভয় করা সংক্রান্ত প্রকৃতি কি হয় ভি, তাহলে আমরা দেখি এখানে আছে ভয়, তাহলে ভয় করা সংক্রান্ত প্রকৃতি কি হবে, ভয় করা সংক্রান্ত প্রকৃতি হবে বি, আর শব্দের শেষে অয় থাকলে কি হয় অয় থাকলে হবে অ অথবা অল, তাহলে বি যোগ অল হবে কি বিয়ল, না ভাই বি যোগ অল হবে কি ভয়, বি যোগ অল হবে কি ভয়। আছে এখানে কি আছে জয়, আছে কি জয়, তাহলে জয় শব্দের প্রকৃতিপত্র কি হবে, জয় শব্দের প্রকৃতিপত্র হবে জি যোগ অল, জি যোগ অল হবে কি জয়, জি যোগ অল হবে কি জয়, তাহলে জি যোগ অল জয়, ভি যোগ অল ভয়, বি যোগ অল ভয়। সবাই কি ক্লিয়ার, না বুঝলে আমাকে বলেন। একটু খেয়াল করি, মনোযোগ সহকারে একটু খেয়াল করে, আপনার কমেন্টে এসে টুংটাং করলে তো বুঝবেন না আমি কি বলতেছি, একটু খেয়াল করেন, যেহেতু এটা ব্যাকরণের সবচেয়ে আমরা ধরে নিই যে সবচেয়ে কঠিন টপিকস, কিন্তু এই টপিক্সটা সবচেয়ে সহজে আয়ত্ত করা যায়। এতক্ষণ আমি যা বলছি আপনি যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেন ইনশাল্লাহ আপনার মনে থাকতো। আমি বলছি যে বলা সংক্রান্ত প্রকৃতিতে একটু খেয়াল করি, প্রকৃতি প্রত্যয় শুরু থেকে বলছি, প্রকৃতি প্রত্যয় শুরুর অংশকে বলা হয় প্রকৃতি, শেষেরটাকে বলা হয় প্রত্যয়। বলছি কৃত প্রত্যয় পড়াচ্ছি, ক্রিয়া প্রকৃতির সাথে যেটা বসে, তাহলে পট কি, পট হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর পটের শেষে যেটা বসছে এটা হচ্ছে প্রত্যয়, তাহলে এখানে লেখাই আছে শব্দের শেষে যদি অক উচ্চারিত হয় তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে নক। যেমন আছে দর্শক, তাহলে দর্শক কি দেখা সংক্রান্ত বিষয়, তাহলে দেখা সংক্রান্ত প্রকৃতিতে হয় দৃশ, একটু আগে লেখাইছি দেখা সংক্রান্ত প্রকৃতিতে হয় দৃশ,
তাহলে দেখা সংক্রান্ত প্রকৃতিতে যদি দৃশ হয় আর প্রত্যয় আছে দর্শন, দর্শক, এখানে আছে অক, দর্শক, তাহলে অক থাকলে বলছে অক যদি উচ্চারিত হয় শব্দের শেষে সেখানে আমরা লিখবো নক। কি লিখবো? নক। তাহলে আছে দর্শক, তাহলে দৃশ যোগ নক, দর্শক। এভাবেই তো হয়েছে। আপনারা যারা কমেন্টে এতক্ষণ লিখছেন, এতক্ষণ টাইপ করতে করতে আমি যে কথাগুলো বলছি এগুলো যদি একটু শুনতেন তাহলে তো পারতেন। যখন কখন কমেন্ট করতে হয়, কখন কমেন্ট করতে হয় না, এগুলো একটু বুঝতে হয়। যখন আপনার এমসিকিউ সময় আসবে তখন আপনি কমেন্ট করবেন, আপনি যখন বুঝবেন না তখন বলবেন ভাইয়া বুঝতে পারতেছি না। আপনি যখন বুঝতেছেন তখন তো আপনি বুঝবেন, পড়বেন, আপনার তো এখানে কমেন্ট করার দরকার নাই। আপনারা অনেক শিক্ষার্থী আছেন যারা ক্লাসে ক্লাস করতে আসেন, অনেক শিক্ষার্থী আসেন ক্লাসে দুষ্টামি করতে আসেন। তা আমি তো দুষ্টামি করতে যারা আসেন তাদের জন্য আমি ক্লাস নেই না। ওকে, একটু খেয়াল করি। শব্দের শেষে বলছি মান, শব্দের শেষে যদি প্রত্যয় মানে হচ্ছে শব্দের শেষে থাকে, যদি মান থাকে তাহলে মান থাকলে হয়ে যায় সানচ। মান থাকলে কি হয়? সানচ। যেমন আছে চলমান, তাহলে আমরা জানি যে চলা সংক্রান্ত প্রকৃতি, প্রকৃতি যেহেতু শব্দের শুরুতে হয়, চলা সংক্রান্ত প্রকৃতিতে হয় চল, আর শব্দের শেষে আছে মান, বলছে মান থাকলে লিখতে হবে সেখানে সানচ, তাহলে এখানে আছে মান, লিখছি সানচ। ক্লিয়ার? আছে দৃশ্যমান, তাহলে দৃশ্যমান কি? দেখা সংক্রান্ত প্রকৃতি, তাহলে দেখা সংক্রান্ত প্রকৃতিতে কি হয়? দেখা সংক্রান্ত প্রকৃতিতে হয় দৃশ্য, দেখা সংক্রান্ত প্রকৃতিতে কি হয়? দৃশ্য। আর শব্দের শেষে দেখেন আছে মান, তাহলে মান থাকলে কি হবে? মান থাকলে হবে সানচ, তাহলে দৃশ্য যোগ সানচ, দৃশ্য যোগ সানচ, দৃশ্য যোগ সানচ, তাহলে কি হবে? দৃশ্যমান। বিদ্যমান সেম। ওকে, শব্দের শেষে ইতো থাকলে ত হয়, ইতো থাকলে কি হয়? ত হয়। যেমন আছে লিখিত, লিখিত, তাহলে লিখ যোগ ত, লিখিত। আছে চলিত, যেহেতু চলা সংক্রান্ত প্রকৃতি তাহলে হবে চল, চল যোগ ত হবে কি? চলিত। আছে ঘটিত, তাহলে ঘট যোগ ত হবে কি? ঘটিত। শব্দের শেষে তা বা ত্রি থাকলে হয় ত্রিচ অথবা ত্রি হয়। যেমন মাতৃ হবে কি? মা যোগ ত্রি হবে মাতৃ। নেত্রী হবে কি? নি যোগ ত্রি, নেত্রী। দাত্রী হবে কি? দা যোগ ত্রি হবে কি? দাত্রী। তার মানে শব্দের শেষে যদি তয়কার তা অথবা তয়রিকার তি থাকে তাহলে সেটা হবে ত্রিচ অথবা ত্রি হয়। মুখস্থ, এটা মুখস্থ করতে হবে এতটুকু। ওকে, ওকে, এরপরে একটু আসি। শব্দের শেষে যদি ই থাকে, শব্দের শেষে যদি ই থাকে তাহলে সেটা কি হয়? ইন হয়। ই থাকলে কি হয়? ইন হয়। যেমন আছে দায়ী, কি লেখা আছে? দায়ী। তাহলে দায়ী যদি থাকে তাহলে একটু খেয়াল করে শব্দের শেষে কি আছে? ই আছে। কি আছে? ই আছে। তাহলে দেওয়া সংক্রান্ত প্রকৃতিতে হয় দা, আর শব্দের শেষে ই থাকলে হয়ে যাবে কি? সেখানে ইন। বলছে জয়ী, তাহলে জয় করা সংক্রান্ত প্রকৃতি কি হয়? জি। আর শব্দের শেষে দেখেন জয় করা সংক্রান্ত প্রকৃতি হয় জি, জি। আর শব্দের শেষে ই থাকলে কি হয়? হবে ইন। ই থাকলে কি হবে? হবে ইন, হবে কি? জি যোগ ইন, হবে কি? জয়ী। আছে স্থায়ী, তাহলে থাকা সংক্রান্ত প্রকৃতি দেখেন, থাকা সংক্রান্ত প্রকৃতিতে হয়, থাকা সংক্রান্ত প্রকৃতিতে হয় স্থা। থাকা সংক্রান্ত প্রকৃতিতে কি হয়? স্থা। থাকা সংক্রান্ত প্রকৃতিতে হয় স্থা। আর শব্দের শেষে আছে ই থাকলে হবে কি? ইন, হবে কি? ইন। স্থা যোগ ইন হবে কি? স্থায়ী। স্থা যোগ ইন হবে কি? স্থায়ী। তাহলে স্থায়ী শব্দের প্রকৃতিপত্র হচ্ছে স্থা যোগ ইন, স্থা যোগ ইন। ক্লিয়ার? ওকে, এরপরে দেখি আসছে এও থাকলে কি হয়? অন্তস্থীয়। যেমন বিদেয়, তাহলে হবে বিদ যোগ অন্তস্থীয়। আছে দেও, দা যোগ অন্তস্থীয়, দেও। ওকে, এরপরে একটু আসি। দেখেন এখানে লেখা আছে কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? ডুবন্ত, ঢাকাই, নিমাই, ঘরোয়া। বলেন তো এখানে কোনটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? ক্রিয়া প্রকৃতির সাথে যেটা বসে সেটাকে বলা হয় কৃৎপ্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যা বসে তাকে বলা হয় কৃৎপ্রত্যয়। তাহলে এখানে বলছে কোনটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? এটা আমাকে বলেন তো কোনটা এখানে কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? বলেন তো কোনটা এখানে কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? বলেন তো কোনটা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ? একটু খেয়াল করি। প্রথম অংশ আছে ডুব, কি আছে? ডুব। তাহলে ডুব দিয়ে কি কাজ বোঝায় না নাম বোঝায়? অবশ্যই কাজ বোঝায়। তাহলে ডুব যোগ অন্ত, ডুব যোগ অন্ত হবে কি? ডুবন্ত। তাহলে ডুব দিয়ে যেহেতু কাজ বোঝায়
তার মানে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, ডুব দিয়ে যেহেতু কাজ বোঝায় তার মানে কি ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতির সাথে যা বসে তার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যেটা বসে সেটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। তাহলে একটু দেখি ক্রিয়া প্রকৃতি কৃৎ প্রত্যয়। তাহলে বলছে কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, তাহলে রাইট অ্যান্সার কি হবে? ডুবন্ত। থ্যাংক ইউ, অনেকে লিখছেন বেস্ট ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ফাইন, এরপর একটু আসি। বলছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় আবার তিন প্রকার। তদ্ধিত প্রত্যয় কত প্রকার? এই তদ্ধিত প্রত্যয় হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। তবে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাকিগুলো মুখস্থ করা লাগবে। বাংলা তদ্ধিত প্রত্যয় আর সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এটা বই দেখে মুখস্থ করবেন। বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো আমরা একটু দেখি। বিদেশির মধ্যে ফার্সি ভাষার যে তদ্ধিত প্রত্যয়গুলো আসছে সেগুলোকে বলা হয় ফার্সি তদ্ধিত প্রত্যয়। ফার্সি তদ্ধিত প্রত্যয়গুলো কি কি? যেমন গড়, বাজ, বন্দি, সই। আমি যেভাবে বলি এইভাবে যদি একটু আপনি চেষ্টা করেন তাহলে আপনার মুখস্থ থাকবে। যেমন দেখেন গড়, বাজ, বন্দি, সই, চিহ্ন বিষ। গড়, বাজ, বন্দি, সই, চিহ্ন বিষ। তাহলে আমি যেভাবে ছন্দ মিলাই দিচ্ছি সেভাবে আপনি ট্রাই করেন। গড়, বাজ, বন্দি, সই, চিহ্ন বিষ। গড়, বাজ, বন্দি, সই, চিহ্ন বিষ। গড়, বাজ, বন্দি, সই, চিহ্ন বিষ। যেমন দেখেন এখানে আছে মানান সই, মানান যোগ সই, জুত সই, জুত যোগ সই, জুত সই, চলন সই, টেক সই, এগুলো প্রকৃত প্রত্যয়। কিন্তু দেখেন তবে বলে দিচ্ছে, তবে টিপ সই, নাম সই এই দুইটি সই প্রত্যয় নয়, কারণ এগুলো স্বাক্ষর অর্থে বোঝায়, স্বাক্ষর অর্থে বোঝায়। এরপর দেখি আমরা হিন্দি তদ্ধিত প্রত্যয় আছে কিছু। হিন্দি তদ্ধিত প্রত্যয়গুলো কি কি? সেগুলো হচ্ছে ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। মনে রাখার টেকনিক কি? ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। যেমন বাড়িওয়ালা বা গারওয়ান, তারপর হচ্ছে বিবিয়ানা, হিন্দুয়ানি। তাহলে এগুলো কি? ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। এগুলো হচ্ছে হিন্দি তদ্ধিত প্রত্যয়। এগুলো কি? হিন্দি তদ্ধিত প্রত্যয়। হিন্দি তদ্ধিত প্রত্যয়। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? এক্সেলেন্ট ক্লাস স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে নোট, সবাই একটু নোট করেন, না হয় একটু অ্যাসেস নেন, দ্রুত একটু অ্যাসেস নেন। আমি যেভাবে বলছি এভাবে যদি মুখস্থ করতে পারেন তাহলে মুখস্থ থাকবে। গড়, বাজ, বন্দি, সই, চিহ্ন বিষ। ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। তাহলে ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। তিনটা চক্কর আছে। ওয়ালা, ওয়ান, সরি, ওয়ালা, ওয়ান, আনা, আনি, পানসা। ওকে, এরপর একটু আসি দেখি তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে কিছু আছে অপরিবর্তনীয়, যেগুলো যা আছে তাই থাকে, এগুলো পরিবর্তন হয় না। যেমন ইত থাকলে ইত হয়, ইল থাকলে ইল হয়, ইষ্ট থাকলে ইষ্ট হয়, ইন থাকলে ইন হয়, এও থাকলে এও হয়, ইক থাকলে ইক বা শিক হয়। তারপর হচ্ছে তা থাকলে তা অথবা তা হয়, অ থাকলে অপ থাকলে এগুলোই হয়, র থাকলে র হয়, ল থাকলে ল হয়, জফলা থাকলে আলি আল, আলি আল, এগুলো থাকলে এগুলোই হয়। মানে এগুলো থাকলে কোনো পরিবর্তন হয় না। এগুলো থাকলে কি হয় না? এগুলোর কোনো পরিবর্তন হয় না। এগুলো থাকলে এগুলোর কি হয় না? কোনো পরিবর্তন হয় না। ওকে, তবে আমরা একটু খেয়াল করব যে পরিবর্তন কোনগুলো হয়। এই যে পরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়, পরিবর্তনীয় তদ্ধিত প্রত্যয়, তাহলে এগুলোতে কি হয়? মান থাকলে হয়ে যাবে মতুপ, বান থাকলে মতুপ, বি থাকলে বিন, ই থাকলে ইন, ইমা থাকলে ইমন। তাহলে আমার সাথে সবাই একটু বলেন, মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। সবাই একটু আমার সাথে বলেন, সবাই একটু বাসায় বসে বসে আমার সাথে একটু বলেন, চেষ্টা করেন। দেখেন, বলেন মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। বি থাকলে বিন, ই থাকলে ইন, বি থাকলে বিন, ই থাকলে ইন, ইমা থাকলে ইমন, ইমা থাকলে ইমন, ইমা থাকলে ইমন। তাহলে মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ, বি থাকলে বিন, ই থাকলে ইন, ইমা থাকলে ইমন, ইমা থাকলে ইমন, ইমা থাকলে ইমন, ইমা থাকলে ইমন। ওকে, এখন একটু আসি। এখানে লেখা আছে বুদ্ধিমান। কি লেখা আছে? বুদ্ধিমান, বুদ্ধিমান। এখন একটু বলতে পারেন অনেকে যে ভাই আপনি তো এর আগে পড়াইছিলেন চলমান, ওইখানে মান থাকলে সানজ পড়াইছিলেন। কি পড়াইছিলেন?
সানচ পড়াইছিলেন। ভাই ওইটা ছিল কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় মান থাকলে সানচ হয়, আর তদ্ধিত প্রত্যয় মান থাকলে মতুপ হয়। কৃত প্রত্যয় মান থাকলে সানচ হয়, ক্রিয়া প্রকৃতির সাথে যদি মান থাকে সেক্ষেত্রে সানচ হবে। আর তদ্ধিত প্রত্যয় যদি নাম প্রকৃতির সাথে সানচ থাকে বা মান থাকে তাহলে সেখানে মান থাকলে মতুপ হয়। যেমন আছে বুদ্ধিমান, তাহলে বুদ্ধি দিয়ে নাম বোঝায়, তার মানে বুদ্ধি যোগ মতুপ। তাহলে শক্তিমান কি হবে? শক্তিমান হবে শক্তি যোগ মতুপ, শক্তি যোগ মতুপ। তাহলে শ্রীমান কি হবে? শ্রী যোগ মতুপ। তারপর দেখি আসি গুণবান, তাহলে গুণবান কি হবে? গুণবান কি হবে একটু খেয়াল করি, গুণবান কি হবে? তাহলে আছে গুণবান, তাহলে গুণবান কি হবে? তাহলে গুণ আছে, লিখবো আমরা গুণ, কি লিখবো? খেয়াল করি গুণবান আছে, তাহলে গুণবান কি হবে? গুণ যোগ, একটু খেয়াল করেন, বান আছে, তাহলে বান থাকলে কি হবে? বতুপ, বান থাকলে বতুপ, তাহলে গুণ যোগ বতুপ। আমরা বলছি ধনবান, তাহলে ধনবান কি হবে? ধন যোগ বতুপ। আচ্ছা দয়াবান, তাহলে দয়াবান কি হবে? দয়া যোগ বতুপ। আচ্ছা মায়াবী, তাহলে সরি মায়াবী, মায়াবী এটা এখানে না, মায়াবীটা আমরা একটা পরের লাইনে নিয়ে যাব, পরের লাইনে নিয়ে যাব। মায়াবী, তপস্বী, যশস্বী, এগুলো আমরা একটু পরের লাইনে নিয়ে যাব এখানে, কারণ ই থাকলে ইন হয়, যে বি থাকলে বিন হয়। তাহলে মা এখানে দেখেন মেধাবী, কেসে মেধাবী, তাহলে মেধা যোগ বিন। আমরা বলছি মায়াবী, তাহলে মায়াবী কি হবে? মায়া যোগ বিন। আমরা বললাম তপস্বী, তাহলে তপস যোগ বিন। যশস্বী, যপস যোগ বিন। ওকে, এরপর একটু আসি, দেখি ই থাকলে কি হয়? ইন হয়। ই থাকলে কি হয়? ইন হয়। যেমন আছে গুণী, তাহলে গুণ যোগ ইন, গুণী। তাহলে ধ্বনি কি হবে? তাহলে ই থাকলে যেহেতু ইন হয়, তাহলে ধ্বনি কি হবে? ধ্বনি হবে ধন যোগ ই থাকলে ইন, তাহলে ধন যোগ ইন হবে কি? ধ্বনি। আচ্ছা দুঃখী, তাহলে দুঃখী কি হবে? দুঃখ যোগ ইন হবে কি? দুঃখী, দুঃখ যোগ ইন হবে দুঃখী। কর্মী কি হবে? কর্ম যোগ ইন হবে কর্মী। বলছি ইমা থাকলে কি হয়? ইমা থাকলে ইমন। যেমন নীলিমা, তাহলে নীল কি একটা রঙের নাম, আমরা লিখবো নীল যোগ ইমন হবে কি? নীলিমা। আমরা বললাম লালিমা, তাহলে লালিমা কি হবে? লাল যোগ ইমন হবে কি? লালিমা। আমরা বললাম মহিমা, তাহলে মহিমা কি হবে? মহি যোগ ইমন হবে কি? মহিমা। মহি যোগ ইমন হবে কি? মহিমা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তারা আমি বলবো ক্লাসটা আপনি কমেন্ট না দেখা, এই ক্লাসটা শেষ হওয়ার পর আপনি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার ক্লাসটা করবেন, কোনো কমেন্ট না দেখা আপনি এ টু জেড আবার শুরু থেকে করবেন, তাহলে আপনি পারবেন। আপনি এই যে আরশি, জান্নাত, মেঘবালিকা, ব্যাকরণ কি খুব সহজ, জলের মতো সহজ? ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিক্সের নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তার মধ্যে ক্লাসে আসছেন মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে আসলে আপনি বুঝবেন কেমনি? আপনি এবিসিডি না শিখা জীবনে ইংলিশ বই শিখতে পারবেন, বই পড়তে পারবেন? আপনি ক খ সরসরে না শিখে কখনো আপনি বড় বড় মেঘনাথবধ কাব্য শিখতে পারবেন? পারবেন না। আমি বেসিক যখন পড়াইছি তখন আপনি ক্লাসে ছিলেন না, এর জন্য আপনার কাছে এখন কঠিন মনে হচ্ছে। যারা মাঝখান থেকে আসছেন তাদেরকে আমি বলবো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। দেখেন নিপা আক্তার লিখেছে, বুঝতে পারছি ভাই। মহিমা, তাহলে মহৎ যোগ ইমন, মহিমা। তাহলে দেখেন আয়েশা, এই যে আলিশা, আলিশা জান লিখেছে ক্লিয়ার ভাই। আলী আরেকজন লিখেছে আপনার বয়স শুনে মনে হচ্ছে অনেকটা হানিফ সংকেতের মতো। হতে পারে, অনেকটা হানিফ সংকেতের মতো হতে পারে, কারণ দীর্ঘদিন যাবৎ আমিও এই কথা বলার সাথে সম্পৃক্ত আছি, তো হানিফ সংকেত যেহেতু কথা বলার সাথে সম্পৃক্ত আছেন তো হতেই পারে এরকম। ওকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করছে তাদের কাছে ক্লিয়ার লাগছে। ওকে, এখন একটু আসি প্রকৃতি প্রত্যয়ে ঈদ, উপদা, টি, এগুলো কাকে বলে? ঈদ, উপদা, টি। ঈদের আরেকটা হচ্ছে অনুবদ্ধ, অনুবন্ধ। টি মানে কি, টি মানে কি, আর উপদা মানে কি, এগুলো আমি একটু আপনাদেরকে বুঝাবো, এগুলো আপনাদেরকে আজকে আমরা একটু বুঝাবো। শ্যামলিমা, শ্যামল যোগ ইমন হবে কি? শ্যামলিমা। আসি ঈদ,
ঈদ কাকে বলে? ঈদ মানে হচ্ছে অনুবন্ধ। ঈদ মানে কি? অনুবন্ধ। ঈদ মানে কি? অনুবন্ধ। সবাই একটু লিখেন, ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে অনুবন্ধ। ঈদ কাকে বলে? ঈদ কাকে বলে? কেউ বুঝাইতে পারবে না আমাকে ঈদ কাকে বলে? ঈদ কাকে বলে? ওকে, ঈদ হচ্ছে, আমি যদি বলি, আমি লিখলাম, মনে করেন আমি লিখলাম বচন। কি লিখলাম? বচন। তাহলে বচন শব্দের প্রকৃত প্রত্যয় কি? বচন শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে বচ যোগ অনট। বচ যোগ অনট, এ হচ্ছে বচন। তাহলে একটু খেয়াল করি, বচন শব্দটা আমাদের লিখতে, বচন শব্দটা আমাদের লিখতে কি কি শব্দ লাগছে? এখানে ব আছে, চ আছে, এখানে ন আছে বা অন আছে। তাহলে এখানে দেখি আমাদের এই চারটা বর্ণই বচন লিখতে লাগছে, চারটা বর্ণে বচন লিখতে লাগছে। তাহলে এখানে এক্সট্রা বা অতিরিক্ত বর্ণ কি আছে? এক্সট্রা বা অতিরিক্ত বর্ণ আছে ট। তাহলে একটা শব্দকে প্রকৃত প্রত্যয় করলে, একটা শব্দকে কি করলে, একটা শব্দকে প্রকৃত প্রত্যয় করলে, একটা শব্দকে প্রকৃত প্রত্যয় করলে অতিরিক্ত যে বর্ণটি থাকে তাকে বলা হয় ঈদ, তাকে বলা হয় ঈদ। তাহলে অতিরিক্ত বর্ণকে কি বলা হয়? অতিরিক্ত বর্ণকে বলা হয় ঈদ। ঈদ কি বলা হয়? ঈদ। তাহলে এখানে ঈদ কি? এখানে ঈদ হচ্ছে, এই বচন শব্দে ঈদ হচ্ছে ট। বচন শব্দে ঈদ হচ্ছে ট। বচন শব্দে ঈদ কি? ঈদ হচ্ছে ট। বচন শব্দে ঈদ কি? ট ট ট। ওকে, এরপর একটু আসি, টি কাকে বলে? টি কাকে বলে? টি কাকে বলে? একটু খেয়াল করি, টি কাকে বলে? টি কাকে বলে? টি কাকে বলে? টি কাকে বলে? একটু আবার আবার যদি কেউ না বুঝে থাকেন, আপনারা দেখতে পারেন যে বচন শব্দটাকে প্রকৃত প্রত্যয় করলে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ঈদ। অতিরিক্ত যে বর্ণটা থাকে সেটাকে বলা হয় ঈদ। আচ্ছা, ঈদ আমরা কি সবাই ক্লিয়ার? এখন একটু আসি আমরা, ঈদের পরে আছে টি। ঈদের পরে কি আছে? টি। টি কাকে বলে? আমরা আবারও লিখলাম বচন, আমরা আবারও লিখলাম বচন। তাহলে বচন শব্দটাকে আমরা আবার ভাঙলে কি পাবো? বচন শব্দটা আবার ভাঙলে আমরা পাবো বচ যোগ অনট। বচ যোগ অনট। এখন বলছে যে এই যে বচন শব্দের, এটা হচ্ছে প্রকৃতি। এটা কি? এই হচ্ছে প্রকৃতি। প্রকৃতিকে বিশ্লেষণ করলে, যে প্রকৃতি থেকে বিশ্লেষণ করলে, প্রকৃতিতে বিশ্লেষণ করলে কি হবে? প্রকৃতিকে ভাঙলে কি হবে? ব আছে, বয়ের সাথে কি আছে? একটা অ আছে, ও আছে। তাহলে অ এর সাথে কি আছে? এখানে একটা চ অসন্ত আছে। এ হচ্ছে বচন শব্দের বচ। বচ শব্দটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা এটা পাই। ওকে, এখন আমাদের ঈদ কাকে বলে? ঈদ বলে প্রথম বর্ণ ব্যতীত বাকি যে বর্ণগুলো থাকবে সেগুলোকে বলা হয় টি। প্রথম বর্ণ ব্যতীত প্রকৃতিকে বিশ্লেষণ করলে, আমি এখানে লিখে দেই, প্রকৃতিকে প্রকৃতিকে বিশ্লেষণ করলে প্রথম বর্ণ ব্যতীত বাকি অন্য বর্ণকে বলা হয় টি বর্ণ। কি বলা হয়? টি বর্ণ। তাহলে দেখেন তো, প্রথম বর্ণ হচ্ছে ব, তাহলে ব ছাড়া আর বাকি বর্ণ আছে কি? অ আর চ আছে। তাহলে বচন শব্দের টি কি? বচন শব্দের টি হচ্ছে অ আর হচ্ছে চ। অ আর চ। অ আর চ। অ আর চ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এরপর একটু আসি। এরপর আছে উপধা কাকে বলে? উপধা কাকে বলে? আমি আবারও লিখলাম বচন। উপধা শিখতে গেলে আমি আবারও লিখলাম বচন দিয়ে এক্সাম্পলটা দিই। আমি আবারও লিখলাম বচন। এখন বচন শব্দকে ভাঙলে কি পাওয়া যায়? বচন শব্দকে ভাঙলে পাওয়া যায় বচ যোগ অনট। বচ যোগ অনট, বচন। এখন বচন শব্দের প্রকৃতি কি? বচন শব্দের হচ্ছে প্রকৃতি বচ।
তাহলে এই বজকে ভাঙলে কি পাবো আমরা? বজকে ভাঙলে পাবো আমরা ব, বয়ের সাথে কি আছে? বয়ের সাথে আছে অ, এর সাথে কি আছে? এর সাথে আছে চ হসন্ত। এর সাথে কি আছে? চ হসন্ত। এর সাথে কি আছে? চ হসন্ত। এখন বলছে যে এই টি আর সরি উপদা আমরা খুঁজে পাবো কিভাবে? উপদা খুঁজে পাবো আমরা হচ্ছে শব্দের প্রকৃতিকে বিশ্লেষণ করলে, যে প্রকৃতিকে বিশ্লেষণ করলে এই বিশ্লেষণ রূপের শেষ বর্ণের আগের বর্ণকে বলা হয় উপদা। তাহলে আমরা বলতেই পারি প্রকৃতিকে বিশ্লেষণ করলে শেষ বর্ণের পূর্বের বর্ণকে উপদা বলা হয়। শেষ বর্ণের পূর্ব বর্ণকে কি বলা হয়? উপদা বলা হয়। তাহলে উপদা কি? এখানে উপদা এই বচন শব্দে উপদা হচ্ছে অ। উপদা হচ্ছে অ একটি উপদা। একটি উপদা। বচন শব্দে অ কি? অ হচ্ছে উপদা। ভাই আরেকবার বলেন, বলতেছি একটু খেয়াল করেন। উপদা কাকে বলে? একটা শব্দকে বিশ্লেষণ করলে, একটা শব্দকে প্রকৃতি প্রত্যয় করলে এই যে প্রকৃতি যে অংশটা আছে এটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতিকে ভাঙলে আমরা কি পাই? বযোগ অযোগ চ। এই যে শেষ বর্ণটা আছে, প্রকৃতিকে ভাঙলে শেষ বর্ণের আগের বর্ণকে বলা হয় উপদা। লেখা দিছি, প্রকৃতিকে বিশ্লেষণ করলে শেষ বর্ণের আগের বর্ণ বা পূর্বের বর্ণকে বলা হয় উপদা। তাহলে এখানে উপদা কি? উপদা হচ্ছে অ। সবাই কি ক্লিয়ার? স্যার সরেন, এসএস দিব, নিয়ে নেন, দ্রুত নেন। নিছেন? ওকে, এরপরে আসি আমরা একটু দেখি। বলছে ধাতু বা প্রকৃতিকে অন্তধ্বনির আগের ধ্বনিকে কি বলা হয়? দেখেন বলছে ধাতু বা প্রকৃতির, তাহলে প্রকৃতি কি ছিল? এই যে ধাতু বা প্রকৃতির, দেখেন এই যে ধাতু, এটা হচ্ছে ধাতু বা প্রকৃতির অন্তধ্বনি, তাহলে অন্ত মানে কি? শেষ। অন্ত মানে হচ্ছে শেষ বা শেষ বা অন্তধ্বনির আগের বা পূর্বের ধ্বনিকে কি বলে? তাহলে একটু খেয়াল করেন, বলছে ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনির নাম কি? আমরা বিজ্ঞান প্রযুক্তিতে প্রশ্নটা আসছে। তাহলে একটু খেয়াল করেন, আমরা যে এই যে চল লিখছি, চলন্ত শব্দে যে আমরা চল লিখছিলাম, এই চলকে ভাঙলে আমরা কি পাইছিলাম? আমরা তখন বচন লিখছিলাম। হ্যাঁ, বচন। তাহলে বচন শব্দকে আমরা পাইলে আমরা লিখছিলাম বচ যোগ অনট। ওকে, তাহলে বচ যে শব্দটা ছিল, এই বচ শব্দকে ভাঙলে আমরা কি পাইতাম? ব যোগ অ যোগ চ হসন্ত। তাহলে আমরা বলছি ধাতু বা প্রকৃতি, তাহলে ধাতু কোনটা ভাই? ধাতু হচ্ছে এইটা। তাহলে ধাতু বা প্রকৃতির শেষ বর্ণ মানে অন্তবর্ণ হচ্ছে শেষ বর্ণ। এই শেষ বর্ণের আগের বর্ণটা কি? এটা হচ্ছে অ। শেষ বর্ণের আগের বর্ণকে কি বলা হয়? তাহলে দেখেন এখানে লেখা আছে, এই যে শেষ বর্ণের আগের বর্ণকে কি বলা হয়? উপদা। তাহলে কৃত প্রত্যয় বা ধাতু বা প্রকৃতি প্রত্যয়ের যে আমাদের ধাতু আছে বা ক্রিয়ামূল আছে, ক্রিয়ামূলের অন্ত বা শেষ বর্ণের আগের বর্ণকে কি বলে? সেটাকে বলা হয় উপদা। কি বলা হয়? উপদা। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে? রাইট অ্যান্সার কি হবে? টিটা আরেকবার। ওকে ফাইন, টি আরেকবার বুঝাচ্ছি। ওকে, টিটা একটু আরেকবার দেখেন। টিটা হচ্ছে যে ধাতু বা প্রকৃতিকে বিশ্লেষণ করলে এই প্রথম বর্ণ বাদ দিলে বাকি যে বর্ণগুলো থাকে সেগুলোকে বলা হয় টি। তাহলে ধাতুকে প্রকৃত প্রত্যয়ের মধ্যে যে ধাতু আছে, ধাতুকে বিশ্লেষণ করলে যে
বিশ্লেষণ রূপ পাওয়া যাবে, তার প্রথম বর্ণটা বাদ দিয়ে বাকি যে বর্ণগুলো আছে সেগুলোকে বলা হয় টি। যেমন এখানে টি আছে, ও আর চ। ক্লিয়ার? ওকে, তাহলে একটু আমরা দেখি এখানে রাইট অ্যান্সার কি ছিল। রাইট অ্যান্সার ছিল উপদা। ওকে, এরপর একটু দেখি, বলছে লেঠেল শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? লেঠেল শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? লাঠি যোগ আল হবে লেঠাল। ওকে, এরপর দেখি, বলছে কোন ধাতুকে বিশ্লেষণ করা যায় না? কোন ধাতুকে বিশ্লেষণ করা যায় না? আমরা জানি মৌলিক ধাতুকে বিশ্লেষণ করা যায় না। আমরা কি জানি? মৌলিক ধাতুকে কি করা যায় না? বিশ্লেষণ করা যায় না। মৌলিক ধাতুকে কি করা যায় না? বিশ্লেষণ করা যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আছে এখানে মৌলিক ধাতু একটা অপশনেও নাই। মৌলিক টিটা স্ক্রিনশট নিতে দেন। আচ্ছা, টি স্ক্রিনশট নেন নাই? এই যে নেন, স্ক্রিনশট নেন, দ্রুত স্ক্রিনশট নিয়ে জানান। স্ক্রিনশট ডান। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের মৌলিক ধাতুকে আছে কোথাও? নাই। এই মৌলিক ধাতুর আরেকটা নাম আছে, মৌলিক ধাতুর আরেকটা নাম হচ্ছে সিদ্ধ ধাতু। আজকে শিখে রাখেন, মৌলিক ধাতুর আরেক নাম হচ্ছে সিদ্ধ ধাতু। মৌলিক ধাতুর আরেক নাম কি? সিদ্ধ ধাতু। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে সিদ্ধ ধাতু। রাইট অ্যান্সার কি হবে? সিদ্ধ ধাতু। তারপর হচ্ছে চলন্ত শব্দের ক্রিয়ামূল কি? চলন্ত শব্দের ক্রিয়ামূল কি? চলন্ত শব্দের এখানে ক্রিয়ামূল কোনটা হবে? চল, চল, অন্ত, সরি, চল 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 চল, অন্ত, আর হচ্ছে চলা। এখানে কি হবে? চলা। রাইট অ্যান্সার কি হবে? চল শব্দের একটু খেয়াল করেন, চলন্ত শব্দের এখানে ক্রিয়ামূলের আরেক নাম কি? ক্রিয়ামূল আরেক নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়ামূলের আরেক নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি অথবা ক্রিয়ার মূল, অথবা তার আরেক নাম হচ্ছে ধাতু। তাহলে এখানে একটু দেখেন তো কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে চল। রাইট অ্যান্সার কি হবে? চল। এই হসন্তটা না দিলে হবে না, চল। এরপর একটু আসি, দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছে, বিশেষ্য বিশেষণ ও অনুকার অব্যয়ের পর অপ্রত্যয় যুক্ত হয়ে গঠিত ধাতুকে কি বলা হয়? ধাতুকে কি বলা হয়? তাহলে একটু খেয়াল করেন, বিশেষ্য অথবা বিশেষণের সাথে অনুকার অব্যয়ের পর যদি অপ্রত্যয় যুক্ত হয় বা গঠিত হয় তাকে কি বলে? তাকে কি বলে একটু বলেন, কি বলে? এটা আপনাদের জন্য রইল, এটা আপনাদের বাড়ির কাজ। SW খুঁজে বাইর করবেন এটাকে কি বলে। এটাকে কি বলে? এটা আপনাদের SW। স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, এরপর একটু আসি আমরা, যে আমাদের দেখেন হাতে খুব বেশি সময় নাই, হাতে সময় আছে আর মাত্র 100 দিন। হাতে সময় আছে আর আমাদের 100 দিন। আমাদের এই যে শিক্ষক নিবন্ধনের নিয়োগের যে পরীক্ষা আছে, এটা জুন মাসে হবে ইনশাল্লাহ। নিবন্ধন পরীক্ষার সার্কুলার হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি আমাদের মোটামুটি সময় আছে প্রায় 100 দিনের মতো। আমাদের এই 100 দিনের প্ল্যানে আমরা একটি সাজেশন আকারে প্রধান শিক্ষক এবং নিবন্ধনের আমরা একটা কোর্স চালু করছি। সেখানে আমরা আপনাদেরকে প্রতিদিন বাসায় পড়ার জন্য পিডিএফ দিব। কি দিব? পিডিএফ দিব। এবং 4 ঘন্টা পড়লেই এনাফ। দৈনিক 4 ঘন্টা পড়লে আপনার এই পিডিএফ এনাফ। এবং প্রতিদিন এই পড়ার উপরে রাত 10টায় এক্সাম নেওয়া হবে। রাত 10টায় কি হবে? এক্সাম নেওয়া হবে। আপনাদের এই কোর্স ফি হচ্ছে মাত্র 199 টাকা। মাত্র কত? 199 টাকা। আর 200 জন, এই অফারটা থাকবে প্রথম 200 জনের জন্য, আর এই অফারটা থাকবে মাত্র 200 জনের জন্য। আমাদের এই কার্যক্রম শুরু হবে 10 মার্চ থেকে।
তার মানে আপনারা যারা আমাদের সাথে এখনো যুক্ত হতে পারেন নাই, তারা বিকাশে মাত্র 199 টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের এই এক্সাম ব্যাচটা আছে, যে আমাদের এই এক্সাম কোর্সটা, এখানে আপনাদেরকে পড়া দেওয়া হবে প্রতিদিন। আপনাদেরকে প্রতিদিনের 4 ঘন্টা বাড়ির কাজ দেওয়া হবে, SW দেওয়া হবে, PDF দেওয়া হবে, যেটা আপনারা বাসায় পড়বেন এবং পড়া শেষে আপনারা কি করবেন, রাত 10টায় এসে এক্সাম দিবেন। রাত 10টায় কি দিবেন, একটা এক্সাম দিবেন। তো আপনাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 199 টাকা। যারা আমাদের সাথে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 01873162083 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। যারা যারা যুক্ত হতে চান সবাই একটু দ্রুত একটু আমাদেরকে ইনবক্স করে জানান। কে কে যুক্ত হতে চান দ্রুত একটু ইনবক্স করে জানান। কে কে যুক্ত হতে চান আমাদেরকে একটু দ্রুত ইনবক্স করে জানান। কে কে যুক্ত হতে চান দ্রুত একটু কমেন্ট করে জানান। কে কে যুক্ত হতে চান দ্রুত একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডের জন্য আমাদের এই একটা এক্সাম ব্যাচ আছে। এই মুহূর্তে যারা যারা ভর্তি হতে চান একটু দ্রুত কমেন্ট করে জানান। কারা কারা ভর্তি হতে চান একটু দ্রুত কমেন্ট করে জানান। এই যে বাড়ির কাজ আপনাদের SW ছিল এটা, জান স্ক্রিনশট নেন 1 2 3। আপনাদেরকে প্রতিদিন 4 ঘন্টা পড়ার জন্য আপনাদেরকে PDF দেওয়া হবে, একটা PDF দেওয়া হবে এবং এই PDFটা আপনারা পড়বেন। পড়ার পর রাত 10টা আপনারা একটা এক্সাম দিবেন। আমাদের এই কোর্স ফি মাত্র 199 টাকা। যারা ভর্তি হতে চান আমাদের পেজে একটু ইনবক্স করেন। কারা কারা ভর্তি হতে চান দ্রুত একটু পেজে ইনবক্স করেন। কারা কারা ভর্তি হতে চান দ্রুত একটু ইনবক্স করেন। যারা যারা ভর্তি হতে চান আমাদের সাথে এই কোর্সে ভর্তি হতে চান তারা একটু 199 লিখে কমেন্ট করেন। যারা যারা ভর্তি হতে চান তারা একটু 199 লিখে কমেন্ট করেন। এগারো থেকে 20তম গ্রেড।
যারা যারা ভর্তি হতে চান তারা 199 লিখে কমেন্ট করেন দ্রুত।
ভাই ক্লাস শেষ হয়েছে। বর্তমান মজুদ দিয়ে